Welcome to Expedition. Please like, comment, and subscribe, and press the bell icon for quick notifications. Thank you. ওটা বলছে AB and CD টু পারপেন্ডিকুলার, মানে এটাও করা আছে। এটা একটা সার্কেলের সেন্টারে কোন একটা ইলেকট্রিক ফিল্ড, একটা সার্কেলের সেন্টারে ইলেকট্রিক ফিল্ড আমরা করেছিলাম সেইটা, এটাও করা আছে, ঠিক আছে। তো এটা করছি না, আমরা 3 নম্বর থেকে করবো, ঠিক আছে। তো 3 নম্বর থেকে আমরা করতে শুরু করব। 3 নম্বরটা কি বলেছে, দেখো এখানে বলেছে যে বব অফ পারপেন্ডিকুলার পেন্ডুলাম অফ ওয়েট 80 গ্রাম, একটা বব আছে যেটা 80 গ্রামের পেন্ডুলাম ঝুলছে তার মধ্যে থেকে, ক্যারিজ চার্জ এত 2 × 10⁻8, এটা -8 আছে মোস্ট প্রবাবলি। এটাকে যদি আরেকটু বড় করি, যদি বড় করি এটা আর বড় হচ্ছে না, যাই হোক এখানে 2 × 10⁻8 কুলম্ব চার্জ আছে, ঠিক আছে। মাইনাস কুলম্ব চার্জ আছে, একটা বব মানে হচ্ছে একটা পেন্ডুলাম ঝুলছে যেটা, সেটাতে দ্য বব ইজ এট রেস্ট ইন দ্য horizontal electrical field of magnitude 2 × 10⁻4 ভোল্ট পার মিটার। এত ভোল্ট পার মিটার ইলেকট্রিক ফিল্ড আছে, এই ইলেকট্রিক ফিল্ডে ও ঝুলছে, ঠিক আছে। তাহলে ছবিটা কেমন হবে দেখতে, ছবিটা যদি আমি আঁকি, এটাকে উপরে তুলে দিলাম, দেখো কেমন দেখতে হবে। দাদা সৌম্যজিৎ কে ঢুকতে দিতে। ও আচ্ছা, দাঁড়াও। আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে বলেছে যে এই একটা জিনিস এখান থেকে ঝুলছে এরকম পেন্ডুলাম, ঠিক আছে। এই পেন্ডুলামটা ঝুলছে, এই পেন্ডুলামটা এর সঙ্গে থিটা কোণ করেছে, ঠিক আছে। একটা বব, এই যে পেন্ডুলামটা, এই পেন্ডুলামটার ভর বলে দিয়েছে, এমটা বলে দিয়েছে 80 মিলিগ্রাম, ঠিক আছে। ভরটা 80 মিলিগ্রাম বলে দিয়েছে। চার্জ হচ্ছে সি, মানে আমরা কি জানি চার্জ মানে কিউ, সরি কিউ হচ্ছে 2 × 10⁻8 কুলম, ঠিক আছে। কারোর কোনো প্রবলেম হলে বলবে, হ্যাঁ, আশা করি এটাতে আরো ভালো তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, মাস বলে দিয়েছে, ভর বলে দিয়েছে 80 মিলিগ্রাম, আর কিউ চার্জটা বলে দিয়েছে 2 × 10⁻8 কুলম। মাঝে মধ্যে হ্যাঁ হু বলবে, নাহলে আমি বুঝতে পারবো না যে সবাই শুনতে পাচ্ছ কিনা, বুঝতে পারছো কিনা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আর কি বলেছে, একটা ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ড মানে ই, তাই তো। ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে ই 2 × 10⁻4 ভোল্ট পার মিটার, এটা ম্যাগনেটিক ফিল্ড বলেছে, ঠিক আছে। দেখো কোশ্চেনটাকে একবার দেখি, দেখো এই যে 3 নম্বর বলেছে যে এই দেখো 2 × 10⁻8 এত, এটা ছিল, এই যে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে 2 × 10⁻4 ভোল্ট পার মিটার। ডিটারমাইন দ্য টেনশন অফ দ্য স্ট্রিং, মানে ওই তারের মধ্যে টেনশন কত, মানে তারের মধ্যে কতটা টান ফিল করছে, এটা আমাকে বের করতে হবে। অ্যাঙ্গেল অফ দ্য স্ট্রিং উইথ দ্য ভার্টিক্যালি অ্যাঙ্গেলটা আছে ওইটা বলে দিয়েছে। ডিটারমাইন দ্য টেনশন অফ দ্য স্ট্রিং অন অ্যাঙ্গেল অফ স্ট্রিং উইথ দ্য ভার্টিক্যাল লাইন আর কি, গিভেন বলে দিয়েছে জি এর ভ্যালু এটা, ঠিক আছে। তাহলে এখানে আমাকে যেটা বলেছে সেটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেলের সাথে, মানে এই যে এই ভার্টিক্যাল লাইন হচ্ছে এটা, এই যে এটা ভার্টিক্যাল লাইন, এই ভার্টিক্যাল লাইনের সাথে থিটা, আমি মনে করছি থিটা কোণ করে এরকম ভাবে আছে, তো এর সঙ্গে কতটা টান ও ফিল করছে এই তারের, এটা আমাকে বার করতে বলেছে, এই টেনশনটা টি। আগে কোশ্চেনটা বোঝো, ঠিক আছে। এই টিটা কত এটা আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তোমাকে মাস বলে দিয়েছে, ভর কত সেটা বলে দেওয়া হয়েছে, তোমার কিউ চার্জ এখানে কত আছে সেটা বলে দিয়েছে, ই বলে দিয়েছে। তাহলে আমরা কি করব, আমরা যেটা করব সেটা হচ্ছে এখানটা তাহলে কি কাজ করে, এমজি সবসময় নিচের দিকে কাজ করে, তাই তো। এমজি নিচের দিকে কাজ করে, আর উপর দিকে কি কাজ করবে, উপর দিকে হচ্ছে এই যে টি যে টানটা আছে, টি, এটা যদি আমি টি ফোর্স বলি, তাহলে এটা যদি থিটা হয় এটাও তাহলে থিটা হবে, তাই না। আচ্ছা, কেন এটা জেড ফর্ম করেছে দেখো, হ্যাঁ তাই না, দেখো জেড ফর্ম করেছে, এখানে একটা জেড ফর্ম করেছে, তাহলে এটা হচ্ছে থিটা হলে এটা থিটা, এটা যদি থিটা হয় তাহলে এটা যদি টি হয়, তাহলে এটা এই লাল দাগটা কি হবে, লাল দাগটা হবে টি কস থিটা, তাই না। আর এদিকটা একটা অন্য একটা দাগ দিই, এদিকটা একটা কি বেরোবে, টি সাইন থিটা। সাইন থিটা বেরোবে। তাহলে টি কস থিটাকে কে ব্যালেন্স করছে, এমজিটা, নিচে যে এমজিটা আছে, নিচের এমজিটা টি কস থিটাকে ব্যালেন্স করছে, তাই না। তাহলে সাইডে লিখি যে টি কস থিটা ইকুয়ালস টু এমজি, এটা আমার 1 নম্বর ইকুয়েশন। টি কস থিটা এমজি কে ব্যালেন্স করছে, আর টি সাইন থিটাকে কে ব্যালেন্স করছে, টি সাইন থিটাকে
টি সাইন থিটাকে এইদিকে এই দেওয়ালটা যে ফোর্সটা দিচ্ছে, কেননা এই যে এই চার্জটা যেটা এখানে চার্জটা আছে কিউ পরিমাণ চার্জ, সেটা দেওয়ালের থেকে দূরে এরকম ভাবে ছিটকে কেন আছে, এই থিটা অ্যাঙ্গেলটা কেন করে আছে, কেননা দেওয়াল থেকে রিফ্লেক্ট করছে দেওয়াল থেকে, তাই না? এই লাইন থেকে, এই লাইন বরাবর এই যে লাইনটা আছে, হলুদ লাইন যেটা লিখছি, এই লাইন থেকে ও দূরে কেন আছে? কারণ এখানে নিশ্চয়ই একটা ফোর্স ওর উপর অ্যাপ্লাই করছে, এই কিউ চার্জটার জন্য ওর উপর একটা ফোর্স নিশ্চয়ই অ্যাপ্লাই হচ্ছে। তাই জন্য ও কোন দিকে যাবে? এই হলুদ দাগটা বরাবর এইদিকে নিশ্চয়ই একটা ফোর্স কাজ করছে, যেটা হচ্ছে এফ ই ফোর্স। ঠিক আছে, তাহলে এই এফ ই ফোর্সটাই হচ্ছে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটা কিনা টি সাইন থিটা ব্যালেন্স করছে। এটা 2 নম্বর। ঠিক আছে, তাহলে এবার সাইন থিটা আমার টি বার করতে হবে, তাই তো? টি বার করতে হলে আমি যে কোনো আগে দুটোকে ভাগ করে দিয়ে আমি একটা বের করে নিতে পারি, তারপরে টিটা বার করতে পারি। তো আগে থিটাটা বার করা যাক, থিটাটা বার করতে হবে, টিটাও বার করতে হবে। থিটাটা বার করি, অন্য কোনো একটা কালি নেই। আচ্ছা, এটাকে উপরে তুলে দিচ্ছি। তাহলে আমার কি হলো? টি সাইন থিটা বাই টি কস থিটা। এটা হচ্ছে, এটা কি হচ্ছে? এটা এই দেখো, টি সাইন থিটা মানে কি ছিল? এফই, তাই না? টি সাইন থিটা মানে ছিল এফই বাই টি কস থিটা মানে হচ্ছে এমজি। ঠিক আছে, লেখা গেছে সবার? হ্যাঁ, তাহলে এটা উপরে তুলে দিলাম। তাহলে এদিক থেকে দেখো টি টি কেটে গেল। ঠিক আছে, তাহলে সাইন থিটা বাই কস থিটা কি হয়ে গেল? ট্যান থিটা। ঠিক আছে, তাহলে এদিকে এফি মানে কি ছিল বলো তো? এফি মানে কি ছিল? মানে যদি ফোর্সটা হ্যাঁ, এফি মানে কি বলো? এফি ফর্মুলা কি হয়? এফি মানে হচ্ছে ফোর্স, ফোর্সের ফর্মুলা কুলম্ব ফোর্স। কি? কুলম্ব ফোর্স ইকুয়ালস টু কিউ ইনটু ই। আগের দিন শিখেছিলাম এফ ইকুয়ালস টু কিউ ই, তাই না? আর আমার এই অঙ্কের মধ্যে এখানে দেওয়া তো আছে, এই দেখো ই এর ভ্যালু দেওয়া আছে, এই দেখো ই এর ভ্যালু দেওয়া আছে, কিউ এর ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এফ পেয়ে যাবো। আচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে এইখানে এফ ইকুয়ালস টু কিউ এর জায়গায় আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে এফ এর জায়গায় কিউ ইনটু ই বাই এম ইনটু জি। তাহলে কিউ এর ভ্যালু আমি পেয়ে গেছি, ওখানে দেওয়া ছিল। কত দেওয়া ছিল কিউ এর ভ্যালু? কিউ এর ভ্যালু দেওয়া ছিল হচ্ছে 2 ইনটু 10 টু দি পাওয়ার -8, আর ই এর ভ্যালু দেওয়া ছিল 2 ইনটু 10 টু দি পাওয়ার 4। এগুলো সব এসআই পদ্ধতিতে দেওয়া আছে, কারণ কুলম দেওয়া আছে, এটা ভোল্ট পার মিটার দেওয়া আছে, এইসব দেওয়া আছে, তাই জন্য। তাহলে এমটা কি? এমটা হচ্ছে চার্জের মানে ভর দেওয়া ছিল 40 মিলিগ্রাম। মিলিগ্রাম মানে কি? 40 না, সরি 80 মিলিগ্রাম। মিলিগ্রাম মানে কি বলো? কিসে আনবো? গ্রাম এই কেজিতে আনবো, কেন এসআইতে করছি তো সমস্ত অঙ্কটা। মিলিগ্রাম থেকে কেজিতে আনতে গেলে কি করে হবে? মিলিগ্রাম থেকে গ্রাম আনতে গেলে কি করতে হবে? কিন্তু হাজার দিয়ে গুণ। 1000 দিয়ে গুণ করতে হবে। মিলিগ্রাম ছোট না বড়? না না, ভাগ ভাগ। 1000 দিয়ে ভাগ করতে হবে যদি আমি গ্রামে আসতে চাই। তার মানে হ্যাঁ। 1000 দিয়ে ভাগ করা মানে 10 টু দি পাওয়ার -3, তাই তো? হ্যাঁ। আরো এবার আমার গ্রামে আসলে হবে না, আমার কেজিতে আসতে হবে, তাহলে এর সঙ্গে আরো 10 টু দি পাওয়ার -3 করতে হবে। বুঝতে পারলে? তাহলে তো কেজি আসবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা কেজি এলো, এইটা দিয়ে গুণ করলাম তাহলে গ্রামে এলো, এটা দিয়ে গুণ করলাম তাহলে কেজি এলো। তখন এই পুরো জিনিসটাকে তাহলে কত হবে? এটা 10 টু দি পাওয়ার -6, তাই তো? তাহলে এটা হলো 80 ইন্টু 10 টু দি পাওয়ার -6 কেজি। এইটা বসে যাবে ওখানে আমার অঙ্কে। তাহলে আমি এটাকে এখানে বসিয়ে দিচ্ছি, 80 ইন্টু 10 টু দি পাওয়ার -6। এটা হলো ভরের জায়গায়, এম এর জায়গায় বসে গেল। আর কি আছে? আর আছে জি। জি এর জায়গায় কি বসবে? 9.8, এটা বলেই দিয়েছে আমার অঙ্কে। 9.8 ইন্টু, ও ইন্টু কিছু না, এটা তো এসআই পদ্ধতি। হ্যাঁ, এসআই দিয়ে তো 9.8 দিতে হয় জি। তাহলে এই জিনিসটা ক্যালকুলেট করে ফটাফট বলো দেখি আমাদের ক্যালকুলেটর বয় সন্দীপন। তো 5.1 ইনটু 10 টু দি পাওয়ার -9। 5.1 ইন্টু 10 টু দি পাওয়ার -9। আচ্ছা, লিখি 5.1 ইন্টু 10 টু দি পাওয়ার -9। এটা ট্যান থিটা। তাহলে থিটা কি হবে? এটা হচ্ছে ট্যান থিটা। তাহলে থিটা হয়ে গেল ট্যান ইনভার্স তোমার অ্যান্সার 5.1 ইন্টু 10 টু দি পাওয়ার -9। কত করলে কত হচ্ছে দেখো? 2.92 ইনটু 10 টু দি পাওয়ার -7। এটা করলে 5 পয়েন্ট এরকম হচ্ছে। এটা একটু ঠিক করে করো তো। আর কেউ আছে এটা করতে পারে? ক্যালকুলেটর ইউজ করতে পারে? -4 ছিল না 4 ছিল? +4 ছিল, এই তো দেখতে পাচ্ছ না? এই তো 10 টু দি পাওয়ার 4 ছিল। এটা 10 টু দি পাওয়ার -8, এখানে -6, নিচে -6, উপরে উঠে গেলে +6 হয়ে যাবে, আর উপরে -8 আর +4 মিলে -4 হবে। তাহলে 10 টু দি পাওয়ার 2 হয়ে যাবে উপরে শুধু, তাই না? এই তো, হ্যাঁ, মানে একটা জিরো কেটে গেল। এখানে দেখো না, এই তো 10 টু দি পাওয়ার -6, উপরে উঠে গিয়ে 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে, আর 10 টু দি পাওয়ার -8 আর +4 মিলে -4 আর উপরে 6। তাহলে 2 থেকে একটা কেটে গেল শুধু, তাহলে একটা জিরো কেটে গেল, তাহলে এটা হবে 4 ইন্টু 10 বাই 8 ইন্টু 9.8। এটা কে করবে? তাড়াতাড়ি করো। 4 দুগুণে 8, 2 5, 50/98 হচ্ছে তো। দাদা ওরা 10 টু দি পাওয়ার মানে 10 স্কয়ার হবে না? কোথায় 10 স্কয়ার? এই যে নিচে জিরোটা কেটে দিয়েছি ওই জিরোটা জন্য। কেটে দিয়েছো। হ্যাঁ, এখানে ছিল 5.1 ইনটু 10 টু দি পাওয়ার -9।
ধরো তোমার ক্যালকুলেটর ভুলভাল দেখাচ্ছে, এই তো আমার মুখে মুখে করছি, দেখো না এখানে মুখে মুখে করছি তো, দেখো এই যে ক্যালকুলেটর কর। 2 আর 2 মুখে মুখে করো, দেখো ক্যালকুলেটর লাগবে না। 2 × 2 4 গুণ 10 টু দি পাওয়ার -8 10 টু দি পাওয়ার +4, তাহলে কি হবে 10 টু দি পাওয়ার -4, নিচ থেকে 10 টু দি পাওয়ার -6 উপরে উঠে গিয়ে 10 টু দি পাওয়ার +6 হয়ে যাবে, বাই নিচে 80 গুণ 9.8, এটা হচ্ছে তো। হুম এবার এখানে যদি আমি কাটাকুটি করি, এখানে যদি কাটাকুটি করি 4 80 20 10 টু দি পাওয়ার, এটা এই দুটো কাটাকুটি করলে 10 টু দি পাওয়ার 2 থাকবে, হুম তাহলে এখান থেকে একটা 0 কেটে যাবে, 2 কেটে দিলাম, তারপরে 2 দিয়ে 10 কাটলে 5 হচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে 5/9.8। এখান থেকে যদি পয়েন্টটা তুলে দিই তাহলে 50/9.8। যদি আরেকটা স্টেপ করি তাহলে 25/49। ওটাই হয় 5.8, এটা 5.1 × 10 টু দি পাওয়ার -, 25/49 হচ্ছে, তো এটাই লেখো, ওইসব লিখো না। 25/49 কে তুমি tan ইনভার্স করো, 27.03। তাহলে হ্যাঁ এইটা আসবে 25/49 tan ইনভার্স, এটাকে করলে আসছে, এটা করলে আসছে 27.03, প্রায় 27.03। এটা কি ডিগ্রি তো, তো এটাকে প্রায় আমি তো এটা লিখে দেবো 27 ডিগ্রি, ঠিক আছে। তাহলে থিটার ভ্যালুটা বেরিয়ে গেল, এটা আমার থিটা বেরিয়ে গেল, হলো ঠিক আছে, থিটা বেরিয়ে গেল। এবার কি, তাহলে আমার অঙ্কটা কি ছিল, আবার দেখি অঙ্কটা কি ছিল। এখানে আমার টি এর ভ্যালুটা বার করতে বলেছিল, টিটা কি করে হবে, টিটা এখানে যে কোনো এক জায়গায় যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিই, যদি ধরো এই ইকুয়েশনটা আমার পছন্দ, এখানে আমি টি এর জায়গায় থিটার জায়গায় ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আমি টিটা পেয়ে যাবো। তাহলে ধরো এখানটা আমি লিখি, আচ্ছা ওগুলো লিখেছিল তো, বলবে হ্যাঁ, কোনো জায়গায় না লিখতে পারলে আমাকে বলবে। আচ্ছা তাহলে এখানে যদি আমি লিখি টি cos ওই 27 ডিগ্রি, তাই তো, ইকুয়ালস টু mg, ঠিক আছে। তাহলে টি ইকুয়ালস টু হবে, তাহলে টি ইকুয়ালস টু হবে mg, m মানে হচ্ছে কত ছিল, দাঁড়াও একবার দেখি, 2 m ছিল 80 × 10 টু দি পাওয়ার -6, g ছিল 9.8 বাই cos 27। হ্যাঁ এটা করলে তুমি পাবে হচ্ছে, আমি বলে দিচ্ছি, তুমি পাবে হচ্ছে যেটা অ্যান্সার, সেটাই অ্যান্সারটা আমার কোশ্চেনের মধ্যে দেওয়া আছে, ওটা আমি ঢুকে দিলাম, ক্যালকুলেটর করে দেখলে এটাই আছে, ঠিক আছে, সময় নষ্ট করছি না। 0.99 হ্যাঁ হ্যাঁ প্রায় এটা 8.8 × 10 টু দি পাওয়ার -4 নিউটন, যেহেতু টি এটা টান, তাহলে এটা এককটা নিউটনে আসবে, ওকে ঠিক আছে। প্রথম অঙ্কটা হয়ে গেল, নেক্সট অঙ্কে চলে যাই, ঠিক আছে। হুম বলো, কারোর কোনো জায়গায় কোনোটাকে বুঝতে না পারলে বলো, সবটা খাতায় ঢুকেছে তো, ওটাকে একটা সময় করে দিচ্ছি, না একটা সময় পুরো অঙ্কটা দেখো, এখানে আমার এই পার্টটা দরকার নেই, এটাকে আমি মুছে দিচ্ছি। দেখো হয়েছে সবার, সাহায্য যাচ্ছে, হ্যাঁ স্যার। ঠিক আছে। নেক্সট অঙ্কে চলে যাই, 2 নম্বরটা। দাদা ওর না যেটা স্যার, ওই স্যার একটু বাকি আছে, লাস্টের ওই tan ইনভার্স 25/, আচ্ছা এক সেকেন্ড, আমি অরিজিৎকে অ্যাড করি। অরিজিৎ বেরিয়ে গেল কি করে, এখানে এটা একটা প্রবলেম যে খালি লোকজন স্যার লেখাটা বেরিয়ে তো গেল। দেখতে পাচ্ছি না। দাঁড়াও, তোমার জীবনে অনেক প্রবলেম আমি জানি, আমারও প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতটা ঢুকেছে তার থেকে ঢুকো, এটা দেখো পুরোটাকে একটা সময় করে দিচ্ছি। না পরিষ্কার হয়ে গেছে এবার। তো এটা কি ফোনের নোটপ্যাড? হ্যাঁ নোটপ্যাড না, একটা অ্যাপ নাম, অনেক রিসার্চ করে 2-3 দিন ধরে আমি শুধু এইসব করছি, যে তোমাদের কিভাবে বেটার এক্সপিরিয়েন্স করানো যায়, আইম্যাক্স এক্সপিরিয়েন্স। আমার কোনো কিছু অ্যানিমেশন চালাতে হলে সেটা মাঝখানে ঢুকে দিতে পারবো, দিয়ে তোমাকে আমি প্রপার এক্সাম্পল দিতে পারবো, তাহলে আচ্ছা মাঝখান দিয়ে ইউটিউব চালিয়ে দিতে পারবো, দিয়ে বুঝিয়ে দিতে পারবো যে এই জিনিসটা এটা, এইসব করতে পারবো। যাই হোক, লাইভ ক্লাস তো শুরু হয়ে যাবে এরপরে, যতদিন হয়। জয়েন্টের ক্লাসগুলোতে অনলাইন ক্লাস হবে, যদি যারা যারা জয়েন্ট পড়বে পরের মাসে, আমি বলে দেবো, এই মাসের শেষে আমি বলে দেবো পুরো প্ল্যানিংটা, জয়েন্ট কিভাবে পড়াবো, যারা যারা পড়বে বলবে। জয়েন্টে প্রচুর প্রচুর প্রবলেম করতে হবে, তো দেখো হয়েছে সবার, পরের অঙ্কে চলে যাচ্ছি। হয়ে গেছে। হ্যাঁ তাহলে নেক্সট অঙ্কে দেখো কি বলছে, কত নম্বরটা হলো এটা, 3 নম্বর 4 নম্বর হবে।
3 নম্বরটা হলো তাহলে 4 নম্বরটা বলেছে যে a string from rest and an electron of mass m মানে ওটা me m of electron mass of electron of and a proton of mass mp মানে প্রোটনের ভর হচ্ছে mp travel through a certain distance in a মানে দৌড়াচ্ছে কোন একটা নির্দিষ্ট দূরত্বে ট্রাভেল করছে সার্টেন ডিসটেন্স ইন ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা নির্দিষ্ট তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রোটন আর ইলেকট্রন দৌড়াদৌড়ি করছে, ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে। তো বলছে যে ডিসটেন্স ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড ইন টাইম t1 এন্ড t2, মানে ইলেকট্রনটা t1 সময় দৌড়াদৌড়ি করছে আর এই যে t1 সময় আর সময় নিচ্ছে দৌড়াচ্ছে, ঠিক আছে, দুজনের টাইম আলাদা। t1 ইলেকট্রন দৌড়াচ্ছে t1 সময়, প্রোটন দৌড়াচ্ছে t2 সময়। ফাইন্ড আউট দ্য রেশিও অফ t2 বাই t1 রেশিও বার করতে বলেছে, যেখানে লেখা আছে এটা t2 বাই t1 এই রেশিওটা বার করতে বলেছে, সময়ের রেশিও ওদের কত হবে, ঠিক আছে। তাহলে স্টার্টিং ফ্রম রেস্ট, এটা হচ্ছে স্টার্টিং ফ্রম রেস্ট মানে চুপচাপ ওরা চুপচাপ বসেছিল, ওদেরকে যেই আমি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখলাম সঙ্গে সঙ্গে ওরা দৌড়াতে শুরু করলো। ইলেকট্রন দৌড়ালো t1 সেকেন্ড, প্রোটন দৌড়ালো t2 সেকেন্ড। তাহলে আমি জিজ্ঞেস করছি যে t2 বাই t1 টা কত, কোশ্চেনটাকে বোঝো, বুঝতে পারছো? বলছে যে একটা ইলেকট্রন আর একটা প্রোটন চুপচাপ বসেছিল, এটা ইলেকট্রন আর একটা প্রোটন, এটা ধরো প্রোটন, ঠিক আছে, তো এটা চুপচাপ বসেছিল। তো ইলেকট্রনের মাস হচ্ছে me আর প্রোটনের মাস হচ্ছে mp। তো আমি একটা ইলেকট্রিক ফিল্ড যে এদিক থেকে এদিকে দিয়েছি, একটা ইলেকট্রিক ফিল্ড দিয়েছি e, একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড দিয়েছি। পরে ইলেকট্রনটা ছুটতে শুরু করলো, ইলেকট্রনটা ছুটছে t1 সেকেন্ড ধরে ছুটলো, ইলেকট্রনটা t1 সেকেন্ড দৌড়ালো আর প্রোটনটা t2 সেকেন্ড দৌড়ালো। তাহলে আমি জিজ্ঞেস করছি t2 বাই t1 কত, এটা হচ্ছে আমার প্রশ্ন, ঠিক আছে, এটা কত, এটা কোশ্চেন। এবার ইলেকট্রন প্রোটন ছুটছে কেন? ইলেকট্রিক ফিল্ড আসার ফলে। ইলেকট্রিক ফিল্ড মানেই হচ্ছে তুমি কারোর উপর ইলেকট্রিক ফিল্ড দিচ্ছ মানে কি, কোন একটা চার্জকে তুমি ঠেলছো বা টানছো, তো সেরকম ইলেকট্রনকে তুমি ঠেলছো বা টানছো। তার মানে এখানে অবশ্যই বোঝা যাচ্ছে আমি যদি এদিক থেকে এদিকে ইলেকট্রিক ফিল্ড দিই, এদিক থেকে এদিকে ইলেকট্রিক ফিল্ড যদি দিই, তার মানে কি, তার মানে ইলেকট্রিক ফিল্ড কিভাবে যায়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে সবসময় ইলেকট্রিক ফিল্ড দৌড়ায়, তাই না? ইলেকট্রিক ফিল্ড সবসময় পজিটিভ টু নেগেটিভ দিকে ছোটে। ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো আমরা বলেছিলাম যে পজিটিভ থেকে সৃষ্টি হয় এবং নেগেটিভ থেকে ছোটে। যেমন আমরা জানি যে এটাকে যদি একটু তুলে দিই, ধরো একটা চুম্বক আছে, একটা চুম্বক ছোটবেলায় পড়েছি আর ছোটবেলায় না পড়লে আলমারিতে লাগিয়েছি। তো এটা পজিটিভ নেগেটিভ বা নর্থ আর সাউথ পোল এরকম থাকে। পজিটিভ থেকে বেরিয়ে চুম্বকের লাইন্স অফ ফোর্স গুলো কি নেগেটিভে ঢোকে, লাইন্স অফ ফোর্স, তাই না? এগুলো পড়েছি আমরা ছোটবেলায়, জানি। একটা লাইন্স অফ ফোর্স একটা লাইন্স অফ ফোর্সকে কাট করতে পারে না, মানে কখনোই এরকম লাইন কোনোদিনই তৈরি হবে না। আমি যদি এরকম একটা লাইন বানাতে চেষ্টা করি যে একটাকে কাট করে আরেকটাতে এসে ঢুকে যাচ্ছে, এরকম লাইন্স অফ ফোর্স কোনোদিন হতে পারে না, নট পসিবল, ঠিক আছে। সবসময় একটা থেকে শুরু হবে, কাট না করে আরেকটাতে এসে ঢুকবে, এরকম লাইন্স অফ ফোর্স হবে। তো সেরকমই যেমন একটা চুম্বক দিয়ে বুঝছি, সেরকমই আমরা চার্জ দিয়েও বুঝতে পারি। যখনই একটা পজিটিভ চার্জ হবে, সেই পজিটিভ চার্জ থেকে সমস্ত চার্জগুলো সবসময় বাইরের দিকে বেরোয়, ঠিক আছে। আর নেগেটিভ চার্জ কি করে, এটাকে অন্য কালি নেই, নেগেটিভ চার্জকে কি করে, নেগেটিভ চার্জে সবকিছু এসে ঢোকে, বুঝতে পারছো? এটা আমি নিয়েছি, ধরো এটা 1 কুলম নেগেটিভ চার্জ নিয়েছি, আর এটা ধরো আমি 1 কুলম পজিটিভ চার্জ নিয়েছি, ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে পজিটিভ থেকে সবসময় বেরোবে, নেগেটিভে গিয়ে ঢুকবে। এবার ধরো এটা দুজন অনেক দূরে আছে, তাই জন্য এরকম ভাবে বেরোচ্ছে। মানে যদি একটা পজিটিভ চার্জ জীবনে একলা থাকে, এই জীবনে একলা বড্ড, ধরো একটা পজিটিভ চার্জ এই জীবন একলা জীবন, তাহলে পুরোপুরি লাইন্স অফ ফোর্স গুলো যেমন ছোটবেলায় সূর্য আঁকতাম সেরকম টাইপের হবে, মানে সমানভাবে সব তীরগুলো চারিদিকে বেরোচ্ছে, ঠিক আছে। কতগুলো বেরোচ্ছে আমি জানি না। আমি যদি বলি 1 কুলম চার্জ থেকে 100টা লাইন্স অফ ফোর্স বেরোচ্ছে, লাইন্স অফ ফোর্স মানে বলরেখা, বাংলায় বলে বলরেখা। আমি যদি বলি 1 কুলম চার্জ থেকে 100টা লাইন্স অফ ফোর্স বেরোচ্ছে, তাহলে 2 কুলম থেকে 200টা বেরোবে। যদি বলি 1 কুলম থেকে 1000টা বেরোচ্ছে, তাহলে 2 কুলম থেকে 2000টা বেরোবে। কিন্তু অ্যাকচুয়ালি কটা বেরোচ্ছে আমি জানি না, অসংখ্য বেরোচ্ছে। তো আমার বোঝার সুবিধার জন্য আমরা কিছু একটা কনস্ট্যান্ট ভ্যালু ধরে নেবো, তো মনে বোঝার সুবিধার জন্য। এই হচ্ছে, মনে করো হচ্ছে অর্জুন, তীর মারছে চারিদিকে সমান ভাবে, কিন্তু এর উদ্দেশ্য কাকে তীর মারা, উদ্দেশ্য হচ্ছে বিশ্বকে মারা। এবার বিশ্ব যেই চলে আসবে ওর বুকে তীর মারার জন্য ব্যস্ত হয়ে পড়বে, তখনই সমস্ত তীর ওর দিকে চলে যাবে। এবার যে এই জিনিসটাই
এবার নেগেটিভ চার্জের কাছে চলে আসবে, তখন কি করবে, এই তীরগুলো সব গিয়ে এর মধ্যে ঢুকে যাবে, কারণ নেগেটিভ তো চার্জ নেয়, তো এই চার্জগুলো সব মানে লাইন্স অফ ফোর্স গুলোকে নিজের মধ্যে নিয়ে নেয়, তাহলে এই সব কটা লাইন্স অফ ফোর্স এখানে ঢুকে যাবে। ভালো বললেন, পড়ছি। এই হচ্ছে বিশ্বর বুক, বিশ্বের সরসজ্জা হয়ে গেল। ঠিক আছে, সমস্ত একটা একটা কিন্তু কাট করবে না, মানে এরকম কোনো লাইন আমি কোনোদিনই পাবো না যে ধরো এখান থেকে বেরিয়ে এরকম কাট করে গিয়ে এরকম চলে গেছে, এরকম এই সবুজ লাইন হবে না। ঠিক আছে, সব নীল লাইন গুলোর মতো হবে। সবুজ লাইন কেন হবে না, এখানে প্রতিটা লাইন, প্রতিটা পয়েন্ট অ্যাকচুয়ালি এই সবুজ লাইনটা হবে না। তাহলে প্রতিটা পয়েন্ট এখানে, ধরো এই পয়েন্ট, আমি এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটা এখানে কি করে, এর ডিরেকশন বোঝায়, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ইলেকট্রিক ফিল্ড একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ডিরেকশনটা কিভাবে বোঝায়, স্পর্শক বরাবর, মানে এই পয়েন্টের নিচেও যদি একটা পয়েন্ট আমি ভাবি, তাহলে এটাও এই দিক বরাবর বোঝাবে। এইখানে যদি একটা পয়েন্ট আমি ভাবি, তাহলে এটা এই দিক বরাবর বোঝাবে। এইখানে যদি একটা পয়েন্ট বুঝি, এদিক বরাবর বোঝাবে, মানে লাইনগুলো তো এদিক থেকে এদিকে যাচ্ছে সব কটাই। তাহলে এইখানে যদি একটা পয়েন্ট আমি ভাবি, তাহলে সেটা এদিকে ইলেকট্রিক ফিল্ড বোঝাবে। ঠিক আছে, এগুলো সব ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন বোঝাচ্ছে প্রতিটা পয়েন্টে। তাহলে যদি আমার এরকম একটা সবুজ লাইন কাট করে, তাহলে এই একই পয়েন্টে নীল লাইনটার জন্য এদিকে ডিরেকশন হবে, সবুজ লাইনটার জন্য এদিকে ডিরেকশন হবে। বুঝতে পারছো? তাহলে একই পয়েন্টে দুটো ডিরেকশন, তো পাগলা হয়ে যাবে, তুই কোন দিকে যাবে বুঝতে পারবে না, তো সেটা হতে পারে না। যখনই কাট করবে লাইন, তাহলে একই বিন্দুতে দুটো স্পর্শক আমি পাবো, তাহলে একই বিন্দুতে দুটো স্পর্শক কোনোদিন হতে পারে না। বুঝতে পারছো তো? তাহলে আমি আরেকটু পরিষ্কার করে যদি আমি আঁকি, আমি বোঝানোর চেষ্টা করি। ধরো এই দেখো একটা গোল্লা আছে, এইখানে এই পয়েন্ট, এটা ধরো একটা পয়েন্ট, এই পয়েন্টে আমি যদি স্পর্শক আঁকি, তাহলে এটা হচ্ছে স্পর্শক। কিন্তু এই গোল্লা পয়েন্টটাই যদি আমি আরেকটা কার্ভেচার ওইখান দিয়ে চলে যায়, তাহলে এই স্পর্শক এখানে আমি আরেকটা স্পর্শক রাখতে পারি, তাই না? তখন আমি এরকম একটা স্পর্শক রাখতে পারি, তাহলে দুটো আলাদা আলাদা ডিরেকশন হয়ে গেল। দেখো, বুঝতে পেরেছো? যেটা হওয়া উচিত নয়, এটা ইলেকট্রিক ফিল্ড, তাহলে এদিকেও একটা এসে যাবে, আবার এদিকে একটা, যেটা হওয়া ঠিক নয়, এটা হতে পারে না। একই বিন্দুতে দুখানা দু রকমের ইলেকট্রিক ফিল্ড আমি পেতে পারি না, তাই জন্য এটা হবে না। ঠিক আছে, বলো এখান থেকে কোনো প্রশ্ন থাকলে বলো। এগুলো আমরা ছোটবেলায় পড়েছি, মনে নেই স্বাভাবিক। ক্লাস 10-এ যদি স্যাররা পড়ায় তাহলে বোধহয় ছিল। হ্যাঁ, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, এটা বোঝানোর জিনিস, এটা না টুকলে হবে, এটা মুছে দিলাম। ঠিক আছে, তাহলে প্রথম কথা তোমার কি মনে রাখতে হবে, 1 নম্বর পয়েন্ট, ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো সবসময় পজিটিভ থেকে উৎপন্ন হয় এবং নেগেটিভে গিয়ে ঢুকে যায়, এই পয়েন্টটা তোমাকে মনে রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট কি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো নিজেদের মধ্যে কাটাকুটি খেলবে না, মানে একজন একজনকে ক্রস করে কখনো যাবে না। একটা ফিল্ড লাইন পজিটিভ থেকে উৎপন্ন জন্ম নিয়ে কাউকে না কেটে নেগেটিভে গিয়ে ধাক্কা খাবে সবসময়। ঠিক আছে, তো এই ফিল্ড লাইনগুলো এরকম টাইপের, তোমাদের এটা প্র্যাকটিক্যাল আছে। এই চুম্বকে যেটা আমি এঁকেছি, যেটা আমি এখন দেখাচ্ছি বোর্ডে, মানে এখানে যেটা দেখতে পাচ্ছ, এই জিনিসটা, এটা তোমাদের প্র্যাকটিক্যাল করতে হয় জীবনে। যদি তোমাদের প্র্যাকটিক্যাল হয়, তাহলে এই প্র্যাকটিক্যালটা তোমাদের করতে দেবে, যে এই ফিল্ড লাইনগুলো এঁকে দেখাও। এই ফিল্ড লাইনগুলো তোমাকে আঁকতে হবে না, এখানে চুম্বক বসাবে, মানে কি করবে, মানে হচ্ছে ধরো এরকম একটা চুম্বক তুমি নেবে, নিয়ে এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা খাতার উপর, পেজের উপর বসাবে, বসিয়ে এখানটা তোমাকে একটা কম্পাস, এরকম গোল টাইপের একটা কম্পাস থাকবে, বলবে যে এখানটা বসাও প্রথমে কম্পাসটাকে। তো কম্পাসটা বসালে কম্পাসের মধ্যে যে নিডলটা আছে সেটা দেখবে এরকম ভাবে একটা অ্যারো দেখাচ্ছে। তো তুমি এখানে একটা ডট দেবে, এখানে একটা ডট দেবে, এখানে একটা ডট দেবে, দেন তুমি এটাকে সরিয়ে নিয়ে গিয়ে কম্পাসটাকে আবার তুলে নিয়ে এখানটা বসাবে, কম্পাসটাকে তুলে নিয়ে গিয়ে তুমি আবার এখানটা বসিয়ে দিলে, তখন দেখবে নিডলটা, কম্পাসের নিডলটা একটু এরকম বেঁকে গেছে। ঠিক আছে, আবার তুমি এখানে নিয়ে বসাবে, মানে যেখানে শেষ হচ্ছে সেই পয়েন্টে গিয়ে তুমি আবার কম্পাসটা বসিয়ে দেবে, আবার দেখবে নিডলটা এদিকে বেঁকে গেছে। ঠিক আছে, তুমি আবার কি করবে, আবার এখানে বসিয়ে দেবে, আবার দেখবে নিডলটা আরেকটু এরকম বেঁকে গেছে। তার ফলে তুমি এখানে ডট গুলো পাবে প্রচুর প্রচুর, তার মানে তুমি এখানে প্রচুর ডট পাচ্ছ। এখানে একটা ডট, একটা ডট পেলে, এখানে বসালে একটা ডট পেলে, এরকম একটা ডট পেলে, এরকম একটা ডট পাবে, এরকম একটা ডট পাবে, এরকম একটা ডট পাবে, এরকম একটা ডট পাবে, এখানে এসে মিশে যাবে। তুমি এই লাইনগুলোকে এরকম জুড়ে দেবে গ্রাফে, এরকম একটা লাইন পেয়ে যাবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে তোমার সবচেয়ে সোজা প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালটা করার জন্য আমাদের মারপিট লাগতো, কে আগে করবে এই প্র্যাকটিক্যালটা, কে চুজ করবে। ঠিক আছে, এতে কিচ্ছু নেই, একদম সোজা প্র্যাকটিক্যাল। এরকম ভাবে একটা লাইন হলো, তারপর আবার একটা জায়গায় কম্পাস বসাবে, আবার একটা লাইন পাবে, আবার একটা লাইন পাবে, আবার একটা লাইন পাবে, এরকম টাইপের। ঠিক আছে, এবার যত দূরে যাবে একটা লাইনটা খুঁজে পাবে না, কিছু লাইন এরকম হবে। ঠিক আছে, কিছু লাইন এরকম হবে যেটা আনফিনিশড, মানে খাতায় তোমার ধরেনি আর কি। খাতার বাইরে কোথাও একটা যদি হতো, তাহলে ওখান দিয়ে গিয়ে ওটা মিলতো, আবার মিলে আবার তোমার কাছে ফিরে আসতো। তো যাই হোক, তো এইরকম টাইপের প্র্যাকটিক্যাল, এটা হচ্ছে সবচেয়ে সোজা প্র্যাকটিক্যাল, কিন্তু এর থেকে প্রশ্ন যেগুলো করে সেগুলো মাথা ঘুরে যাবে, ভাইবাটা এর খুব ভয়ানক হয়। যাই হোক, তো এটা আমরা মুছে দিচ্ছি, এই পার্টটা আমার দরকার নেই। এবার আমরা মেন অঙ্কের মধ্যে আসছি, অনেক কিছু বললাম, অঙ্কটাকে বোঝার জন্য আমরা অনেক কথা বললাম। তাহলে আমাদের বার করতে কি হতো, বার করতে হচ্ছে আমাদের বার করতে হবে হচ্ছে টাইমের রেশিও, তাই তো?
আমাদের বার করতে হবে হচ্ছে T2/T1 ইকুয়ালস টু কত, এটা আমাকে মনে রাখতে হবে যে আমাকে এটা বার করতে হবে। ঠিক আছে, এবার কি করবো আমরা, তাহলে আমরা জানি হচ্ছে প্রথম কথা আমাদের জানা জিনিস হচ্ছে F ইকুয়ালস টু Q ইন্টু E, এটা আমরা জানি। ঠিক আছে, এবার F মানে কি, F মানে হচ্ছে ফোর্স Q, ফোর্স ইকুয়ালস টু ma, তাই তো? হ্যাঁ। ফোর্স মানে মা, F ইকুয়ালস টু ma, তাহলে A ইকুয়ালস টু তাহলে কি হলো QE/m, এটা হলো, এটা আমার লাগবে, হলো। কেন এটা লাগছে, অ্যাক্সেলারেশন থেকে আমরা টাইমটাকে বার করবো। তাহলে মনে করছি যে ইলেকট্রনটা, আমি মনে করছি এটা যে লেট ইলেকট্রন গোজ SE পাথ, মনে করছি ইলেকট্রন SE পাথ গেছে and proton goes SP path, ঠিক আছে, বাংলায় লিখে নাও। মনে লেটের পরে কি লিখেছেন? ইলেকট্রন গোজ SE path and proton goes SP path, তো বাংলায় লিখে নাও। মনে করি ইলেকট্রন SE পথ অতিক্রম করে এবং প্রোটন SP পথ অতিক্রম করে। এখানে কোশ্চেনে বলেছে যে an electron of mass me and a proton mass mp travel through a certain distance in a uniform electric field, certain distance মানে দুজনে সেম পথ অতিক্রম করে, এটাও বলে দিয়েছে মানে, এবং প্রশ্নে বলে দিয়েছে এটা certain distance মানে একটা নির্দিষ্ট পথ দুজনে অতিক্রম করেছে এবং এই পথ দুটো দৈর্ঘ্য সমান, এটাও বলে দেওয়া আছে কোশ্চেনে যে ইলেকট্রন যতটা পথ গেছে প্রোটনও ততটাই পথ গেছে। ঠিক আছে, এবার তাহলে এটাকে যদি আমি কাজে লাগাই, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এটিপি প্রশ্ন অনুসারে। ঠিক আছে, তাহলে এসি মানে হচ্ছে এস মানে কি, দূরত্ব মানে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা জানি তো। এবার প্রাথমিক বেগ কত বলেছে এখানে, প্রাথমিক বেগ 0, কেননা রেস্টে শুরু করেছিলাম, আমরা প্রথমে ওটাই গোল করেছিলাম। দেখো এখানে কোশ্চেনে যেটা এই যে গোল করেছিলাম এটা প্রথমেই, এই যে স্টার্টিং ফ্রম রেস্ট, তার মানে প্রাথমিক বেগ ওদের দুজনেই 0, প্রথমে দুজনেই চুপচাপ বসেছিল এক জায়গায়, ইলেকট্রন প্রোটন দুজনেই চুপচাপ বসেছিল, মানে প্রাথমিক বেগ দুজনেই 0, মানে ইউটা 0, তার মানে ইউ 0 হলে এটা নেই, তাহলে শুধু হাফ এটি স্কোয়ার, তাই তো? বুঝতে পারলে, যেহেতু প্রাথমিক বেগ 0 তাই জন্য হাফ এটি স্কোয়ার শুধু। নিচের পার্টটা আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে শুধু হাফ এটি স্কোয়ার হচ্ছে, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে হাফ এ মানে হচ্ছে, এখনই দেখলাম এ মানে কি, এ মানে হচ্ছে এই যে QE/m, তাই তো? এ মানে হচ্ছে QE/m, তাহলে এর জায়গায় আমি লিখে দেবো কিউ মানে কি, কিউ মানে হচ্ছে আধান, কতটা পরিমাণ চার্জ, এটা কার জন্য, ইলেকট্রনের আধানকে আমরা কি লিখি, কত হয় ইলেকট্রনের আধান, কত হয় বলো? যা বাবা, ইলেকট্রন আধান মনে নেই, কারোর মনে নেই ইলেকট্রনের কত আধান? যদি দুদিকে কেটে যাবে তাও আমি জিজ্ঞেস করছি। 6 into 10 to the power হ্যাঁ 1.6 into 10 to the power 9 -9 -19, এটা হচ্ছে ইলেকট্রনের আধান। প্রোটনের আধান কত, একই সেম জিনিস, খালি ওর পজিটিভ হয়, তার মানে আমি লিখবো না, এটা কিউটাকে কিউই লিখছি, কিউ তারপর আর কি ছিল ফর্মুলাটা, এই যে QE/m, তাই তো? এই যে QE/m, এ মানে, তাহলে আমি এটাকে এর জায়গায় লিখে দিচ্ছি QE/m, m কি, এটা m অফ ইলেকট্রনকে নিয়ে কথা বলছি এদিকে, আর টাইম হচ্ছে ইলেকট্রনের টাইম কত, T1, তাহলে এদিকে এপারেরটা এটা হয়ে গেল, এপারেরটা কি হবে, এপারেরটা এরকম হাফ, এখানে এটা T1 লেখা উচিত ছিল, হাফ A1 T1, এখানটা লেখা উচিত হাফ A2 T2, এই ফার্স্ট লাইনটা, এখানে যেহেতু ইউটিটা উড়িয়ে দিচ্ছি, এদিকে ইউটি উড়িয়ে দিচ্ছি, ওই জন্য লিখছি না, তো এখানে ডিরেক্টলি আমি এটা লিখতে পারি হাফ A1 T1 স্কোয়ার হাফ A2 T2 স্কোয়ার। ঠিক আছে, তাহলে নিচের লাইনে এটা হয়ে যাবে হাফ A2 জায়গায় কিউ, ইলেকট্রনের চার্জ প্রোটনের চার্জ সেম হয়, কিউ ইন্টু ই, ইলেকট্রিক ফিল্ড তো আমাদের কনস্ট্যান্ট একটা ইউজ করেছি, বাই এম পি, মাস হচ্ছে এমপি, টাইম হচ্ছে T2 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড আমরা ইউজ করেছি, তাহলে আমরা এখানে লিখবো একটা কথা লিখবো যে আমরা এখানে লিখবো, দুদিক থেকে হাফ হাফ কেটে গেল, প্রথমে এখানে ই ইকুয়ালস টু কনস্ট্যান্ট
ঠিক আছে, আর কিউ হচ্ছে ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ, দুটোই সমান হয়, তাই না? খালি একজনের পজিটিভ একজনের নেগেটিভ, তাহলে এটা কেটে যাচ্ছে। ও এখানে টি টু স্কোয়ার ছিল তো, সেটা কোথায় গেল? কেউ বলছে না কিছু, সব ঘুমাচ্ছে। হাফ A1 T1 স্কোয়ার ছিল তো, আর এখানে হাফ A2 T2 স্কোয়ার। আচ্ছা দেখো এটা, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? পরের স্টেপে আমরা লিখবো T1 স্কোয়ার, এই T2 টাকে তলে নিয়ে আসছি, হ্যাঁ, T2 স্কোয়ার ইকুয়ালস টু এমইটাকে উপরে নিয়ে যাচ্ছি, এমই বাই এমপি, এটা হচ্ছে। ঠিক আছে, এবার আমার প্রশ্ন কি চেয়েছিল? প্রশ্নতে আমাকে চেয়েছে হচ্ছে T2/T1, প্রশ্নে আমাকে চেয়েছে এই যে T2/T1 কত? T2/T1 তাহলে আমাকে বার করতে হবে। তাহলে এদিকে আমি T2/T1 এবার উল্টে দিতে হবে, তাই না? তাহলে আমাকে এখানে বার করতে হবে T2/T1 ইকুয়ালস টু এমপি বাই এমই তার রুট, এটা হবে আমার অ্যান্সার। দেখো এই হচ্ছে গোটা অঙ্ক। হয়েছে সবার? হ্যাঁ দাদা। সমাশিস হয়েছে? আরে মনে হয় না কেন? হ্যাঁ স্যার হয়েছে। হুম, আচ্ছা ঠিক আছে। আরে পরের কোয়েশ্চেনটা দেখো। পরের কোয়েশ্চেনটা হচ্ছে, আচ্ছা এগুলো মুছে দিয়ে বড্ড আবর্জনা হয়ে গেছে। পরেরটা বলছে যে কত হলো এটা? 4 নম্বর। 5 নম্বর বলছে ক্যালকুলেট দ্য রেডিয়াস অফ এ চার্জড ওয়াটার ড্রপ। একটা চার্জড ওয়াটার ড্রপ আছে, জলের ফোঁটার মধ্যে প্রচুর চার্জ আছে। ড্রপ হুইচ রিমেন ক্যালকুলেট দ্য রেডিয়াস, মানে আমাকে রেডিয়াস বার করতে হবে। প্রথম কথা এটা, রেডিয়াস মানে ব্যাসার্ধ। একটা ওয়াটার ড্রপ আছে ধরো, এই ওয়াটার ড্রপটার আমাকে ব্যাসার্ধ কত, মানে আর কত, সেটা বার করতে হবে। ঠিক আছে, ওয়াটার ড্রপ হুইচ রিমেন জাস্ট সাসপেন্ডেড ইন ইকুইলিব্রিয়াম ইন আর্থস ইলেকট্রিক ফিল্ড, পৃথিবীর ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যেটা আটকে আছে, সাসপেন্ড করে আছে। ঠিক আছে, চার্জ ইন দা, তারপর কি বলেছে? তারপর বলেছে যে চার্জ ইন দা ওয়াটার ড্রপ ইজ ইকুয়াল টু দ্যাট অফ এ ইলেকট্রন, মানে একটা ইলেকট্রনের যত চার্জ, যত আধান একটা ওয়াটার ড্রপটা, মানে ওই যে জলের ফোঁটাটা, ততটাই আধান ধরে আছে। তার মানে কি? তার মানে কিউ এর ভ্যালু হচ্ছে ইলেকট্রনের যেটা ভ্যালু এখন যেটা বললে কত হয়, 1.6 ইন্টু 10⁻⁹ কুলম, এটা হচ্ছে আধানের কিউ এর পরিমাণ, কিউ এর মান। আর কি জিজ্ঞেস করেছে? আর বলেছে যে ম্যাগনিটিউড অফ দ্য আর্থস ম্যাগনেটিক ফিল্ড ইজ, এখানে দেখা যাচ্ছে না এটা কত, 10⁻²। পৃথিবীর ইলেকট্রিক ফিল্ডটা বলে দিয়েছে, মানে পৃথিবীর ই এর মান, পৃথিবীর ই এর ভ্যালুটা বলে দিয়েছে 10⁻²। ঠিক আছে, তাহলে ই বলে দিয়েছে, কিউ বলে দিয়েছে, ঠিক আছে, আর বলে দিয়েছে জি এর পরিমাণ, এই যে জি হচ্ছে 980 সেন্টিমিটার পার সেকেন্ড, এটা বলে দিয়েছে। তো বার করতে বলেছে কি, আর রেডিয়াসটা কত। তো এটাকে যদি আমি পরিষ্কারভাবে আরেকবার বুঝে নিই পাশে, দেখো এটাকে মুছে দিই। দেখো যদি আমি ভালো করে অঙ্কটাকে বলি এবার, তার একটা জলের ফোঁটা আছে, তার ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, এটা এর উপরে একটা ইলেকট্রিক ফিল্ড পৃথিবী দিচ্ছে, পৃথিবী ওকে ইলেকট্রিক ফিল্ড দিলে কি করবে? একটা ইলেকট্রন, মানে ইলেকট্রিক ফিল্ডের ফলে ওখানে হাওয়াতে ভেসে আছে আর কি। পৃথিবী ওকে উল্টো দিকে যে ইলেকট্রিক ফিল্ডটা দিচ্ছে, সেটা দেওয়ার ফলে ই বলে একটা ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে দিচ্ছে, যার ফলে ও হাওয়াতে এরকম ভেসে আছে। এবার পৃথিবী ওকে তো এমনি নিজের দিকে একটা ফোর্স দিয়ে টানছে, সেটা কি? এমজি। এবার এই এমজি ফোর্সটাকে ব্যালেন্স করছে কে? পৃথিবী যে ইলেকট্রিক ফিল্ডের যে ফোর্সটা দিচ্ছে, এটাই তো ব্যালেন্স করছে। এমজি ওকে নিচের দিকে টানছে, পৃথিবী নিচের দিকে টানছে, আর ম্যাগনেটিক বা ইলেকট্রিক ফিল্ডটা ওকে উপর দিকে ঠেলছে। ইলেকট্রিক ফিল্ড ওকে বলছে তুই উপর দিকে যা, আর এমজিটা বলছে নিচের দিকে আয়। এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন। ঠিক আছে, তাই জন্য মাঝখানটা সাসপেন্ড হয়ে আছে, জলের ফোঁটা আকাশে ভাসছে, এরকম হয়ে আছে। যদি এতটা ফিল্ড দেয় না, যাই হোক, আমাদের এরকম একটা অঙ্ক দিয়ে যেত, কিছু করার। তাহলে এম এর ভ্যালু তো আমরা জানি, এই যে এমটা কার? এমটা হচ্ছে যে আকাশ থেকে পড়ছে তার, আকাশ থেকে এখানে কে পড়ছে? জলের ফোঁটা। তো জলের ফোঁটার মধ্যে যে চার্জটা আছে, সেই চার্জের পরিমাণটা বলে দিয়েছে। আর এমটা কি বলেছে কত গ্রাম ড্রপ, ইলেকট্রিক ফিল্ডটা বলে দিয়েছে, কিন্তু এমটা বলেনি। আচ্ছা এম এর মধ্যে থেকে আমাকে, আচ্ছা এম মানে দেখো আমাকে বলেছে আর বার করতে, তাই তো? আমাকে আরটা কত এটা বার করতে বলেছে। এবার আমরা কি জানি? আমরা জানি হচ্ছে ভি, ভি না সরি, ঘনত্ব ডি, ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন।
তাই তো? তাহলে ভর মানে হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন, ঠিক আছে? তাহলে আয়তন মানে কি? এটা একটা জলের ফোঁটা গোল আকার আমি ধরতে পারি, তাহলে আয়তনের ফর্মুলা কি হবে বলো তো? কে বলবে ফটাফট বলো? The এটা fourth গোলকের by R cube. 4/3 পাই By R cube. আর কিউব। তাহলে এম এর জায়গায় এই পুরো জিনিসটাকে আমি বসিয়ে দিতে পারি। এবার জলের ঘনত্ব আমরা জানি, এটা কি জল, তো জলের ঘনত্ব কি হয় বলো তো? কে বলবে জলের ঘনত্ব? বলো দেখি। এ কি জলের ঘনত্ব জানো না? এক তো স্যার। এক এক, এই তো কে বলছে? শ্যামাশিস মনে আমি হচ্ছে। আমি এই হ্যাঁ তো। বলেছি। জলের ঘনত্ব হচ্ছে এক, কি কমপ্লিট করো, একক কি হবে? ও সেন্টিমিটার কিউব, কি সেন্টিমিটার কিউব? গ্রাম পার সেন্টিমিটার কিউব। গ্রাম রো পার হচ্ছে সেন্টিমিটার কিউব। 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর যদি এসআইতে করতাম, এসআইতে হচ্ছে 1000 কেজি, 1000 কেজি বাই মিটার কিউব, ঠিক আছে? তো আমরা এখানটা সিজিএস অঙ্কটা করছি, কেননা সব ভ্যালুগুলো আমাকে এখানে সিজিএস দেওয়া আছে। দেখো এখানে সমস্ত ভ্যালু সিজিএস দেওয়া আছে অঙ্কটা। দেখো এখানে আবর্জনা হয়ে গেছে আবার। দেখো এখানে বলেছে ক্যালকুলেট দা সাসপেন্ড, হ্যাঁ জি এর ভ্যালু দেখো 980 দেওয়া আছে। ইলেকট্রিক ফিল্ডের ই এর মান আমরা এখনই বললাম না, ইলেকট্রিক ফিল্ড বলছি, চার্জ, ইলেকট্রনের আধানের পরিমাণ কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা কি? এটা হচ্ছে এসআই তে, এটা এসআই ভ্যালু। সিজিএস ভ্যালু কি হবে? সিজিএস ভ্যালু হচ্ছে ওই যে যেটা দেওয়া আছে 4.805 4.805 ইন্টু 10⁻10 ইএসইউ। ইএসইউ আধান হয়, আধানের একক ইএসইউ সিজিএস এ। তাহলে এটা হচ্ছে 4.5 4.805 4.8ও লেগে অনেক সময়, 4.805 ইন্টু 10⁻10 ইএসইউ। এটা হচ্ছে সিজিএস এ ইলেকট্রনের আধানের পরিমাণ। তো এখানে সেটা দেওয়া আছে এই যে এখানটা। তার মানে পুরো অঙ্কটাকে কিসে করতে হবে? সিজিএস এ করতে হবে। তাহলে সেটাই আমরা করার চেষ্টা করছি এখানে সিজিএস এ। তাহলে এখানে রো এর ভ্যালুর জায়গায় কি বসাবো? রো এর জায়গায় বসাবো 1 ইন্টু 4/3 পাই আর কিউব, পাশে লিখে দেবো যখন, কেননা রো অফ ওয়াটার হচ্ছে এক কি 1 গ্রাম পার সিসি, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, ঠিক আছে? তাহলে এখানটা এটা দাঁড়িয়ে গেল 4/3 পাই আর কিউব হচ্ছে এম এর মান। এম এর জায়গায় তার মানে এটা বসিয়ে দিতে পারবো এখন, 4/3 পাই আর কিউব। দেখো এটা লিখেছো, এটাকে লিখে নাও। তাহলে এই দেখো এবার তাহলে আমরা এইখানটা যদি করি, এম এর জায়গায় আমি বসিয়ে দেবো 4/3 পাই আর কিউব ইন্টু জি মানে কত? 980 বলেই দিয়েছে, ইকুয়ালস টু এফি মানে হচ্ছে কুলম্ব ফোর্স হচ্ছে কিউ ইন্টু ই, ঠিক আছে? কুলম্ব ফোর্স হচ্ছে কিউ ইন্টু ই। এবার কিউ এর মানও এখানে বলে দিয়েছে আমার অঙ্কে, তো আমাকে, আর ই এর মানও বলে দিয়েছে, ইলেকট্রিক ফিল্ডের মানও আমাকে বলে দিয়েছে কত? 10⁻⁻2 স্ট্যাট ভোল্ট, এরকম কিছু একটা বলেছে। তাহলে আর কিউব তাহলে এখান থেকে হয়ে গেল কিউ ইন্টু ই ইন্টু এই তিনটা উপরে চলে যাবে ইন্টু 3 বাই পুরোটা চলে যাবে 4 পাই আর এটা তো হবে না, সরি, 4 পাই ইন্টু 980, তাই না? দেখো ঠিক লিখেছি না? কারোর কোনো প্রতিবাদ থাকলে বলো, এ ব্যাপারে কোনো মতবিরোধ? এটা কিন্তু 3, হ্যাঁ এটা 4/3, এটা 4/3 পাই আর কিউ এম এর জায়গায়। দেখো এবার কিউ আর ই এর মানটা আমার বসিয়ে দিতে হবে। কিউ আর ই এর মানটা যদি বসিয়ে দিই তাহলে দেখো কি দাঁড়াচ্ছে। কিউ এর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি 4.805 ইন্টু 10⁻10। ই এর জায়গায় বসাতে বলেছে আমাকে 10⁻2 ইন্টু 3 বাই 4 পাই 980। এবার আমাদের ডাকতে হবে ক্যালকুলেটর ম্যানকে। আরো দু একজন দায়িত্ব নাও, একা আর কত টানবে? বাকিরা কি ক্যালকুলেটর কিনবে না কিনবে না এই জীবনে? হ্যাঁ তাহলে এটা কিন্তু বেরোচ্ছে হচ্ছে আর কিউবের মান, হ্যাঁ আর এর মান না কিন্তু, এটা বেরোচ্ছে আর কিউবের মান। তাহলে আর কত হবে এখানে যেটা বেরোবে? এখানে তো সেটা অ্যানসার পেয়েছে 1.17 * 10⁻⁻15 10⁻15, ঠিক। এটা হচ্ছে আর কিউব। তাহলে এর আবার 1/3 করে দাও টু দি পাওয়ার, এর আবার টু দি পাওয়ার 1/3 করে দাও। তাহলে হচ্ছে 1.05 * 1.054 ইন্টু 10⁻⁻5। 5। এইটা আর এর ভ্যালু, এটা কিসে আসলো? এটা পুরো অঙ্কটা আমরা সিজিএস এ করেছি, তাহলে এটা সেন্টিমিটারে আসবে। আর একটা ব্যাসার্ধ মানে দৈর্ঘ্য, অ্যান্সার আসবে 10⁻⁻5 সেন্টিমিটার। নেক্সট অঙ্কে চলে যাই।
ঠিক আছে? মোছাদি হ্যাঁ দাদা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে, পরের অঙ্কের দিকে চলে যাই। দেখো এখানে বলেছে, পরেরটা কোনটা? ছয়। হ্যাঁ, পরের অঙ্কটা তো আমরা করে দিয়েছি, পরের অঙ্কটা করা আছে কথা, ঠিক আছে? আগের দিন করেছি যেটা, দেখো 2k কিউ বাই পাই আর স্কয়ার, ওই অঙ্কটা 2k কিউ বাই পাই আর স্কয়ার মানে অর্ধবৃত্তের ক্ষেত্রে, মানে পরের অঙ্কটা আছে ওই যে ওইটা, অর্ধেক যদি বৃত্ত আঁকি তাহলে তার সেন্টারে কতটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবা। আগের দিন করালাম না এটা, ওটা করা আছে, 7-এরটা তাহলে চলে আসে। হ্যাঁ, অ্যান ইলেকট্রন অফ চার্জ, আর কি বড় হবে একটু তো হওয়ার কথা। An electron of charge 1.6 into 10 to the power minus 19 coulomb and mass 9.1 into 10 to the power minus 31 kg, এটা তোমাকে দেওয়া আছে কোশ্চেন, যেটা দিয়ে দেবে না পরীক্ষার সময়। বলেছে ট্রাভেলিং along the x axis with a uniform velocity, ইউনিফর্ম ভেলোসিটিতে x axis এ ছুটছে, x axis বরাবর, ঠিক আছে? কত নম্বর এটা? 7 নম্বর। হুম, কোথায় গেল? হ্যাঁ, x axis with a uniform velocity 10 to the power 6 meter per second enters in a uniform electric field 10 to the power 3, 10 to the power 3 আছে, ভোল্ট পার মিটার। থ্রি তো ওটা, হ্যাঁ 10 to the 3 ঠিক আছে, 10 to the 3 ভোল্ট পার মিটার অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দ্য এক্স অ্যাক্সিস। আচ্ছা, এই অঙ্কটা অ্যাকচুয়ালি ছবিটা হচ্ছে এই নিচের অঙ্কটার মতো, সেম টু সেম অঙ্ক, এই 16 অঙ্কটা নিচে, এই 16 অঙ্কটা যা আছে, 16 অঙ্কটা যে ছবিটা আছে ওই ছবিটার মতো। আমি এখানে ছবিটা এঁকে বোঝাচ্ছি কি বলতে চাইছি। তো বলেছে an electron of charge 1.6, একটা ইলেকট্রন কেন যায় না, আমার নীল নিতে ইচ্ছা করে ইলেকট্রন, যাই হোক ইলেকট্রন এরকম এই ও পয়েন্টে চুপচাপ বসেছিল, ঠিক আছে? এক্স অ্যাক্সিস বরাবর ওর যাওয়ার ইচ্ছা হলো, মানে এই দিক বরাবর যেতে ইচ্ছা হয়েছে, ঠিক আছে? এবার আমি কি করেছি, এদিক থেকে এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছি, তাহলে ওর যদি আমি ওকে ঘুষি মারি তাহলে ও কোন দিকে যাবে? ওই দিকে না গিয়ে এরকম দেখে চলে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? ওর যাওয়ার কথা ইচ্ছে হচ্ছে আমি এদিক থেকে এদিকে যাবো, তো ওকে যদি আমি এদিক থেকে এদিকে ছাড়ি, আর আমি বলছি যে আমি ওদিক থেকে এদিকে একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড জেনারেট করছি, ঠিক আছে? তো এটাকে বলে, এদিকে আমি পজিটিভ চার্জগুলোকে রেখেছি, তার মানে এদিকে সব পজিটিভ আছে, ইলেকট্রিক ফিল্ড কোথা থেকে কোথায় যায়? পজিটিভ থেকে নেগেটিভ, আর এখানে সব আমি নেগেটিভ গুলোকে রেখে দিয়েছি, নেগেটিভ চার্জগুলোকে, মানে দুটো প্লেট করেছি। এই প্লেটটাকে আমরা পরে নাম দেবো, আমরা জানবো যে এই প্লেটটাকে ক্যাপাসিটর বলে, ক্যাপাসিটর বলে একটা জিনিস হয়, সেটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। তখন আমরা জানবো যে দুটো প্লেট যখন, একটা প্লেট পজিটিভ আর একটা প্লেট নেগেটিভ, এরকম যখন একটা প্লেট, দুটো প্লেট এসে পাশাপাশি মুখোমুখি এসে দাঁড়ায়, তখন তাদের নাম হয় ক্যাপাসিটর। তো তাদের মাঝখান দিয়ে এবার একটা চার্জকে আমি ছুটতে বলেছি, ঠিক আছে? তো এখানে সেটাই হচ্ছে, যে এখানে একটা ও পয়েন্ট থেকে একটা চার্জকে আমি এই থেকে দিয়ে ছুটতে বললাম, ওকে মাঝখান দিয়ে ইলেকট্রিক ফিল্ড, একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড, ই কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিয়েছি, তার ফলে ওর গতিপথটা পাল্টে যাবে। ওর গতিপথ এখন হয়ে গেছে এরকম, এরকম একটা অদ্ভুত গতিপথ হয়ে গেছে। ওর গতিপথ যাওয়ার কথা ছিল এই লাইন বরাবর, কিন্তু যাচ্ছে এই লাইন বরাবর, ঠিক আছে? যাওয়ার কথা ছিল নীল দাগ বরাবর, কিন্তু যাচ্ছে হলুদ দাগ বরাবর, চলে যাচ্ছে। হ্যাঁ, এবার কি বলেছে, ফ্রম ভেলোসিটি এক্স অ্যাক্সিস এর ভেলোসিটি হচ্ছে এক্স অ্যাক্সিসের দিকে, ও যদি এক্স অক্ষ বরাবর যেত, এক্স অক্ষ মানে এই দিকটা, এই দিক বরাবর যদি ও যেত, তাহলে ওর ভেলোসিটি হতো, ভেলোসিটি অ্যালং এক্স অ্যাক্সিস বলে দিয়েছে 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড, এই ডেটাটা আমাকে দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে এক্স অক্ষের দিকে ওর গতিবেগ। আর কি বলেছে, আর বলেছে ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড, মানে ই এর মানটাও বলে দিয়েছে, ই এর মান হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ভোল্ট পার মিটার। ইলেকট্রিক ফিল্ডে দুটো ইউনিট হয়, একটা হচ্ছে নিউটন পার কুলম আর একটা হচ্ছে ভোল্ট পার মিটার। নিউটন পার মিটারও আমি লিখতে পারতাম, এখানটা ভোল্ট পার মিটারও লিখতে পারি। ভোল্ট পার মিটার কেন হবে সেটা আমরা পরে যখন ইলেকট্রিক ফিল্ড
মানে পোটেনশিয়াল সম্বন্ধে যখন পড়বো, মানে বিভবের সম্বন্ধে যখন পড়বো, তখন আমরা এটা নিয়ে ডিসকাস করবো যে কেন ভোল্ট পার মিটার ও ইলেকট্রিক ফিল্ডের ইউনিট হয়। আমরা এটা পড়েছি আপাতত, দেখো খাতাতে তোমরা যদি দেখো নিউটন পার কুলম্ব পড়েছি। তোমরা কিন্তু খাতা কাজ ফেলে রাখবে না, যা যা পড়াচ্ছি এগুলোকে রিভিশন করবে। পরের সপ্তাহে আরেকটা নোটস দেবো, সেটা কমপ্লিট করার পরে আমি কিন্তু এক্সাম নেবো এই 4টে নোটসের উপরে। ঠিক আছে, সব পড়া কিন্তু জমে যাবে, কিচ্ছু ফেলে রাখবে না, পড়া করে রাখবে। তাহলে ই ভিএক্স হচ্ছে এক্স এর দিকে স্যার ভেলোসিটি। হলুদ কালার স্যার ঠিকঠাক দেখা যাচ্ছে না। ও তোমার কালার ব্লাইন্ড, আচ্ছা বললাম লাল দিয়ে করছি, ঠিক আছে। আচ্ছা তারপরে বলেছে অ্যাক্টিং পারপেন্ডিকুলার টু দ্য এক্স অ্যাক্সিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড এক্সটেন্ড ওভার এ লেন্থ অফ 2 সেন্টিমিটার। ইলেকট্রিক ফিল্ডটা 2 সেন্টিমিটার দৈর্ঘ্য দৌড়েছে, ঠিক আছে। ইলেকট্রিক ফিল্ডটা বলে দিয়েছে তোমার কোশ্চেনে যে এখানে যে ইলেকট্রিক ফিল্ডটা দৌড়েছে, এখান থেকে যে দৌড়টা লাগিয়েছে সেই লেন্থটা হচ্ছে 2 সেন্টিমিটার, ঠিক আছে। বলে দিয়েছে যে ইফ দ্য ইলেকট্রিক ফিল্ড এক্সটেন্ড ওভার এ লেন্থ অফ 2 সেন্টিমিটার, মানে ইলেকট্রিক ফিল্ডটা 2 সেন্টিমিটার এরিয়ার দৈর্ঘ্যের মধ্যে আমাকে অ্যাপ্লাই করা হয়েছে, মানে এইখান থেকে যে লেন্থটা হচ্ছে এই লেন্থটা 2 সেন্টিমিটার বলে দিয়েছে। আর বলেছে along the x axis what will be the deflection of the electron along direction of the electric field when it emerges from it। তাহলে বলেছে যে কতটা পরিমাণ ডিফ্লেকশন হবে, মানে কতটা সরে গেছে, কতটা যাওয়ার কথা ছিল, কতটা সরে গেছে। তাহলে এই লাইন বরাবর যাওয়ার কথা ছিল, এই লাইন বরাবর যাওয়ার কথা ছিল, আর এইখান থেকে এতখানিও সরে গেছে, ঠিক আছে। তাহলে এইটাকে আমি মনে করে নিচ্ছি y, ঠিক আছে। y পরিমাণ ডিফ্লেকশন হয়েছে, কতটা সরে গেছে, y পরিমাণ সরে গেছে। তো প্রথমে লিখে নাও, মনে করি y পরিমাণ ডিফ্লেকশন হয়েছে। ডিফ্লেকশন মানে হচ্ছে সরণ ঘটেছে, y পরিমাণ সরণ ঘটেছে। লেট দেয়ার বি ডিফ্লেকশন অফ y, লেট দেয়ার বি আ ডিফ্লেকশন অফ y, ঠিক আছে। তাহলে দাদা বলছি এটা উপরে করবে গো, ওটা একটু দেখে জিনিস আর একটু উপরে করো, এই হলুদটা দেখবো, হলুদটা কি আচ্ছা দেখো vx হচ্ছে 10 to the power 6 মিটার পার সেকেন্ড, আর e হচ্ছে 10 to the power 3 ভোল্ট পার মিটার, এটা বলে দেওয়া আছে কোশ্চেনে, হ্যাঁ দাদা ঠিক আছে। ঠিক আছে। তাহলে এই পাঁচটা আমরা লিখছি। দেখো y মানে হচ্ছে উপর দিকে সরণ, y মানে হচ্ছে এই যে y মানে কি উপর দিকে সরণ, এইটা উপর দিকে সরণ। তাহলে উপর দিকে সরণ মানে হচ্ছে ut প্লাস হাফ at স্কয়ার। এটা মানে কি, সরণ মানে হচ্ছে ut প্লাস হাফ a t স্কয়ার, ঠিক আছে। এবার এটা কি, এটা হচ্ছে a y লিখবো কেন, y এর দিকে ত্বরণ। এবার ইউটা কি, ইউটা হচ্ছে 0, এখানে বলে দিয়েছে রেস্টে ছিল, চুপচাপ বসেছিল ও বিন্দুতে, চার্জটা জীবনে কোনো প্রবলেম ছিল না, চুপচাপ বসেছিল। তাহলে এটা 0, তাহলে এখানে এসে গেল হাফ a y, y এর দিকে ত্বরণ ইনটু y, y এর দিকে মানে সময় তো সময়ই হয়, আর দিকের সময় তো আর কোনো দিক নেই, তাহলে ওটা টাইম t। তাহলে এটা হবে y ইকুয়ালস টু হাফ a y t স্কয়ার, এটা হলো। এবার a y মানে কি, আগের অঙ্কটা যেমন ইউজ করেছিলাম, a মানে f ইকুয়ালস টু সেই কি ছিল, f ইকুয়ালস টু m a, দেন f মানে ইলেকট্রিক ফিল্ডের f মানে হচ্ছে q ইনটু e, মানে হচ্ছে m ইনটু a মানে হচ্ছে তাহলে q ইনটু e বাই m। তার মানে এর জায়গায় এটাকে বসিয়ে দেবো, তার মানে এখানে হয়ে যাবে হাফ ইনটু q ইনটু e বাই m ইনটু t স্কয়ার, এটা হবে। দেখো y ইকুয়ালস টু এটা, এই পর্যন্ত এসে আমি থামলো, এটা একটা স্টেজ। y এর মান বার করতে গেলে এই জিনিসগুলো আমার দরকার, q দরকার, e দরকার, m দরকার, t দরকার। এবার তুমি বলো যে এর মধ্যে কোন কোন ভ্যালুগুলো আমার কাছে নেই, আমার কাছে কোন কোন ভ্যালুটা নেই। এর মধ্যে শুধু আমার কাছে t নেই, টাইমটা নেই। অঙ্কে আমাকে টাইম বলে দেয়নি, অঙ্কে আমাকে এই যে x এর দিকে ভেলোসিটি বলে দেওয়া হয়েছে, অঙ্কে আমাকে q এর পরিমাণ q বলে দিয়েছে। আমার কাছে গিভেন আছে কি q 1.6 ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব, এটা দেওয়া আছে। আমার কাছে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, ওই যে e যেটা হচ্ছে 10 টু দি পাওয়ার 3 ভোল্ট পার মিটার, এটাও দেওয়া আছে। আমার কাছে m মানে হচ্ছে ইলেকট্রনের মাস দেওয়া থাকুক না থাকুক আমি জানি, 9.1 ইনটু বলো 9.8 ইনটু কি, 9.1 ইনটু 10 টু দি পাওয়ার -31 কেজি। বলে মুখস্থ রাখবে, এগুলো দরকার, পরীক্ষায় বলে দেবে না এই মান। তাহলে এই তিনটা আমার কাছে দেওয়া আছে, আমার কাছে টিটা দেওয়া নেই, তাহলে টিটা বের করতে আমাকে বেরিয়ে পড়তে হবে। তাহলে চলো টিটাকে এবার উদ্ঘাটন করতে পারি। তাহলে ফোর্স
ফোর্স একটা কি জিনিস, ফোর্স একটা ভেক্টর। তাহলে এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে একদিকে আর পার্টিকেলটা যাচ্ছে অন্যদিকে, তার ফলে এখানে ফোর্সটাকে আমাকে ভাঙতে হবে। ফোর্সটাকে আমরা দুটো পার্টে ভাঙবো, একটা হচ্ছে এক্স এর দিকে ফোর্স আই ক্যাপ, আর একটা ফোর্স ওয়াই এর দিকে যেটা হচ্ছে জে ক্যাপ। তাহলে ফোর্সটাকে আমরা এরকম আই ক্যাপ জে ক্যাপে ভাঙতে পারি, যেহেতু যে কোনো ভেক্টরকে আমরা আই ক্যাপের দিকে আর জে ক্যাপের দিকে ভেঙে দিতে পারি। ফোর্সটাকে আমি ভেঙে দিলাম, ঠিক আছে। এবার অঙ্কের দিকে তাকালে আমি দেখতে পাবো অঙ্কটার মধ্যে কি ছিল। অঙ্কটার মধ্যে বলছে যে, অঙ্কটার মধ্যে দেখো বলছে যে ওয়াই এর দিকে কতটা গেছে, আমরা শুধু ওয়াই এর দিকে ডিফ্লেকশনটা চাই, এক্স এর দিকেটা চাই না। তার মানে এক্স এর দিকে ফোর্স অ্যাপ্লাই হয়নি, ওয়াই এর দিকেই তো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। ইলেকট্রিক ফিল্ডটা কোথা থেকে কোন দিকে যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ডগুলো সব এই লাইন দিয়ে বরাবর উপর থেকে। এক্স এর দিকে কি ওকে চাটি মারছে, ওকে সব ওয়াই এর দিকে চাটি মারছে। তার মানে এক্স এর দিকে কোনো ফোর্সই ওকে ওর উপর অ্যাপ্লাই হচ্ছে না, এক্স এর দিকে ওকে কেউ মারছে না, যা মার খাচ্ছে সব ওয়াই এর দিকে। তার মানে এক্স এর দিকে ফোর্সটা হবে 0, বুঝলে। তাহলে এফ এক্স পার্টটা হচ্ছে 0। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে এফ এক্সটা 0। এফ এক্স পার্টটা 0 হওয়ার মানেই হচ্ছে এফ এক্সটা কি দিয়ে তৈরি, এম ইন্টু এ ইন্টু এক্স দিয়ে তৈরি। তার মানে এ এক্স পার্টটাও 0, কেননা মাস তো 0 হতে পারে না, ভর কখনো শূন্য হয় না, তাই জন্য এ এক্সটাই 0 হবে। মানে অ্যাক্সেলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস, এটা কি, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অ্যালং এক্স অ্যাক্সিস। বাংলা কি লিখবে, এক্স অক্ষের দিকে ত্বরণ, এক্স অক্ষের দিকে ত্বরণ 0, ঠিক আছে। এক্স অক্ষের দিকে ত্বরণ 0 কিন্তু গতিবেগ আছে, এটা কেমন হলো, আমাকে তো বলে দিয়েছে যে এক্স অক্ষের দিকে গতিবেগ হচ্ছে 10⁶ মিটার পার সেকেন্ড, বলেছিল না অঙ্কে। কিন্তু গতিবেগ নেই, কিন্তু ত্বরণ নেই, কিন্তু গতিবেগ আছে, হতে পারে তো। ত্বরণ ছাড়া গতিবেগ, গতিবেগ যখনই ফিক্স হয়ে যায়, গতিবেগ যখন ধ্রুবক হয়ে যায় তখনই তো ত্বরণ 0 হয়ে যায়। কেননা ত্বরণ মানে কি, অ্যাক্সেলারেশন মানে ডিভি ডিটি। আর ডেরিভেটিভ আমরা পড়েছি যে জিনিসটা কনস্ট্যান্ট, মানে ভিটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয়, 0। সবকিছু ঠিক করে পড়াচ্ছি, সবকিছুর সাথে কানেক্ট আছে, সবকিছুর সাথে মাথা লাগিয়ে পড়বো, তাহলে পড়তে ভালো লাগে দেখবে। তার মানে এখানে ভেলোসিটিটা কনস্ট্যান্ট ভেলোসিটি না, এটা আমরা বুঝতে পারছি যে অ্যাক্সেলারেশন 0 কিন্তু তবু ভেলোসিটি আছে। তার মানে এটা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি। তাহলে এখানে লিখে নাও, যেহেতু ত্বরণ 0 সুতরাং ভিএক্স হচ্ছে ধ্রুবক, যেহেতু সিন্স অ্যাক্সেলারেশন 0 ভিএক্স ইজ কনস্ট্যান্ট। দাদা বলছে একটু উপরে তুলবে গো। হুম, না দাদা যে এফ ইজ ইকুয়াল টু যে লাইনটা লিখে এফ ভেক্টর, দেখতে পাচ্ছ, এফ এক্স আই ক্যাপ না এফ ওয়াই। হ্যাঁ ঠিক আছে। যে কোনো ভেক্টরকে তুমি এক্স এর দিকে একটা ভাঙতে পারো যেটা কিনা আই ক্যাপের দিকে দৌড়াবে, আর একটা ওয়াই এর দিকে ভাঙতে পারো যেটা জে ক্যাপের দিকে দৌড়াবে। জে ক্যাপ মানে তো ওয়াই এর দিকে, আর আই ক্যাপ মানে হচ্ছে এক্স এর দিকে। তাহলে যে কোনো ভেক্টরকে আমরা ওইভাবে লিখতে পারি যে এফ এক্স মানে এফ একটা ভেক্টর যদি হয় তাহলে এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ। এফ এক্স মানে হচ্ছে এক্স এর দিকে ফোর্সের মান, আর এফ ওয়াই মানে হচ্ছে ওয়াই এর দিকে ফোর্সের মান, ভ্যালু। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্স এর দিকে কোনো মান প্রয়োগই হয়নি, তাই জন্য এক্স 0 করবে। তো এটা হলো, ঠিক আছে। তাহলে ভেলোসিটি হচ্ছে কনস্ট্যান্ট, যেটা মান আমাকে বলে দিয়েছে। এই যে তাহলে লাস্ট লাইনটা কি লিখে যাও, লিখেছি যে সিন্স ax = 0, ax মানে ত্বরণ, x এর দিকে ত্বরণটা 0, তাই vx টা কনস্ট্যান্ট। vx মানে হচ্ছে x অক্ষের দিকে গতিবেগ, যেহেতু ত্বরণ 0 তাই গতিবেগ কনস্ট্যান্ট, গতিবেগ ধ্রুবক। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ সবাই আছেন নাকি? আমি আছি। 1 2 3 4 5 আমি আছি। 1 2 3 4 5। আচ্ছা, তারপরে আমার উদ্দেশ্য কিন্তু কি ছিল সেটা ভুলে যাও না। আমার উদ্দেশ্য ছিল y এর মান বার করা, তাই না? সেখানে আমার কি পাওয়া যাচ্ছিল না, সেখানে আমাকে t খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই যা y এর মানের মধ্যে t খুঁজে পাচ্ছিলাম না, ওকে খুঁজে বেরিয়েছি টাইমকে। এবার গতিবেগ মানে কি, গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। আমরা এখানে পেয়েছি গতিবেগ হচ্ছে vx টা কনস্ট্যান্ট, তো গতিবেগ মানে হচ্ছে দূরত্ব বাই সময়। তাহলে vx মানে হচ্ছে, তাহলে vx = 10⁶, এটা ঠিক আছে, কিন্তু vx হচ্ছে x পরিমাণ দূরত্ব বাই কিছু একটা সময় তার মানে 10⁶। এটা হচ্ছে, তার মানেই হচ্ছে x t মানে, তাহলে হচ্ছে t মানে হচ্ছে 10⁻, আচ্ছা সরি, ওটা তোলা যাবে না, t মানে হচ্ছে তাহলে x বাই 10⁶, এটা। তাহলে আমার y এর জায়গায় আমি বসিয়ে দিই। এবার x টা হচ্ছে কত দূরত্ব গেছে x টা, x মানে হচ্ছে লেন্থ, x মানে কি, x মানে কতটা দূরত্ব গেছে x ডিরেকশনে, কতটা দূরত্ব গেছে বলো, এই যে ক্যাপাসিটর লেন্থ কতটা,
টোটাল লেন্থ কতটা? এই যে 2 সেন্টিমিটার গেছে এখান থেকে এদিকে, ও কতটা দূরত্ব গেছে? এটাই তো x ডিরেকশনে, এটা বলে দিয়েছে আমার অঙ্কে যে 2 সেন্টিমিটার। তাহলে ওখানে x এর জায়গায় 2 বসিয়ে দেবো। চলো তাহলে এখানে y, এই যে এটাকে আমরা তুলে নিয়ে যাচ্ছি পাশে, নিয়ে গিয়ে সবকটা মান বসিয়ে দেবো। তাহলে হচ্ছে গিয়ে নিচে এগুলোকে মুছে দিই। হ্যাঁ, এই জলটা তো পরিষ্কার। আচ্ছা, তাহলে এখানটা আমরা মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে হাফ ইন্টু কিউবের জায়গায় কত মান বসাবো? কিউবের জায়গায় বসাবো 1.6 ইন্টু 10⁻−19 ইন্টু ই বলে দিয়েছিল 10⁻3, ওয়াই এম হচ্ছে 9.1 ইন্টু 10⁻−19, হাই 19 না সরি 31, তাই তো, ইন্টু টাইম স্কোয়ার। টাইমের জায়গায় কি লিখবো? টাইমের জায়গায় লিখবো x/10⁶, তার আবার স্কোয়ার, টাইমের স্কোয়ার আছে না, তাই তো বেরিয়েছিল। এই যে টি এর জায়গায় কত বেরিয়েছিল? টি এর জায়গায় এটা ছিল, এটা যেহেতু টি, x/10⁶, আর ওখানে অঙ্কে আছে টি স্কোয়ার, অঙ্কে আছে টি স্কোয়ার, তাহলে x/10⁶ এর স্কোয়ার। তাহলে x মানে আবার জানি, x মানে হচ্ছে 2 সেন্টিমিটার, এটা মাথায় রাখতে হবে, 2 সেন্টিমিটার। তাহলে এটাকে বসানোর সময় আমাকে 0 পয়েন্ট, মানে সেন্টিমিটার থেকে মিটার গেলে 100 দিয়ে ভাগ, 1 2 মানে 0.02 মিটার। হ্যাঁ, এটাকে আমাকে করে নিতে হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। তাহলে 1.2, এই সবগুলো হ্যান ত্যান যা আছে কাজ শুরু করে দাও। 9.1 ইন্টু 10⁻−31 গুণ x এর জায়গায় 0.02 বাই 10⁶ পুরোটার স্কোয়ার। এটা করলে কত হচ্ছে? এটা করলে হচ্ছে, দেখো করতে হবে না, আমি বলে দিচ্ছি, এটা আমার কাছে অ্যান্সারটা তো লেখাই আছে পিডিএফ এ, ঠিক আছে, অত কষ্ট করতে হবে না, বলে দিচ্ছি 0.0351 মিটার। তার মানে হচ্ছে এটা মিটারে, যেহেতু অঙ্কটাতে এটাই আসবে, তার মানে অ্যান্সারটা আসবে হচ্ছে 3.51 সেন্টিমিটার, ঠিক আছে। তার মানে ওয়াই দিকে 3.51 সেন্টিমিটার ও ছিটকে চলে যাবে। ওকে, ঠিক আছে। এখানে একটা জিনিস আমাকে ইলেকট্রনিক বলে দিই, এখানে একটা জিনিস ইলেকট্রনিক বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এটা তো ইলেকট্রন ছিল, তাই জন্য এখানে উল্টো মোশন হবে, মানে আমরা যদি প্রপারলি কথাটা বলি, তাহলে এখানে এটা তো ইলেকট্রন বসেছিল না, ইলেকট্রন কোথা থেকে কোথায় যাবে? ইলেকট্রন নিজে নেগেটিভ, তাহলে ও পজিটিভ প্লেটের দিকে যাবে, তাহলে ইলেকট্রন নিজে নেগেটিভ হলে এই দিকটা পজিটিভ প্লেট হবে, আর এটা নেগেটিভ প্লেট। ইলেকট্রন কোথায় বসে থাকে? ইলেকট্রন নেগেটিভ প্লেটের উপর বসে থাকে, কারণ ইলেকট্রন তো নেগেটিভ, তাহলে ও পজিটিভের দিকে ছুটবে এরকম। যদি এটা প্রোটন হতো তাহলে ছবিটা এরকম হতো, যে প্রোটন হলে এটা পজিটিভ প্লেট হবে, তখন এটা পজিটিভ, প্রোটন বসে আছে তখন পজিটিভ প্লেটে বসে থাকবে, তখন ইলেকট্রন যাবে। বুঝতে পারলে আমার ছবিটা কি বলতে চাইছি? কে বুঝতে পারলো না বলো? আমাদের এখানে অঙ্কটা ইলেকট্রন দিয়েছিল, কিন্তু আমরা ছবিটা সেটা গেছিলাম, সেটা নিচে পজিটিভ গেছিলাম, উপরে নেগেটিভ গেছিলাম। তো দেখো, এই দেখো, আমরা পজিটিভ থেকে নেগেটিভের দিকে ছুটিয়েছি, তো ইলেকট্রন তো পজিটিভ এর উপর বসে থাকবে না, ইলেকট্রন বসে থাকবে কোথায়? নেগেটিভের উপর। তাহলে আমাদের ছবি অ্যাকচুয়ালি হওয়া উচিত ছিল এটা, ঠিক আছে। আমরা যেটা করে ফেলেছি ওটা প্রোটন বসিয়ে করে ফেলেছি, ছবির দিক থেকে ওটা ঠিক, অঙ্ক সব ঠিক আছে, অঙ্কতে তোমার ছবি আঁকতে হবে না, কিন্তু প্রপার যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের এই ছবিটা কিন্তু অ্যাকচুয়াল হবে, কারণ ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভ দিকে ছুটছে, ঠিক আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক, বাকি পরের পার্টটা শনিবার দিন করাবো, শনিবার ওই সকালের টাইমে যেমন ক্লাস হচ্ছে সেরকম, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু দাঁড়ান স্যার। এখন তো সব অনলাইনে হবে এই মাসটা। আর এটা আমি ভিডিও যেমন এটা রেকর্ড হচ্ছিল আমি দিয়ে দেবো, যদি আবার বুঝতে অসুবিধা হয় দেখে নেবো। বলো, কারোর কোনো প্রশ্ন থাকলে বলো, যার যার প্রশ্ন নেই তারা চলে দেবো। স্যার আমি একটু চেক করতে দাঁড়ান। আচ্ছা, চলো। -31 হ্যাঁ স্যার হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা।